আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিঠ পর্যন্ত চুল, নেইল পলিশ ছাড়া নখ আর পেন্সিলকে ছেলেদের মতো কানে গুজে তুই কি নিজেকে বাই এনি চান্স ছেলে প্রমাণ করতে চাচ্ছিস? আমার কিন্তু অমন হাফ মেয়ে পছন্দ না। নীরব ভাইয়ার কথায় পেছনে ফিরে তার দিকে এক নজর তাকিয়ে নিজের দিকে একবার তাকালাম। সব তো ঠিকই আছে। তারপরও তার দিকে তাকিয়ে বললাম, কেন ভাইয়া, মেয়েদের কি পিঠ পর্যন্ত চুল থাকে না? নাকি সবাই তোমার বিশ্ব সুন্দরী গার্লফ্রেন্ডের মতো কোমর পর্যন্ত চুলের অধিকারী? নাকি তার মতো ময়দা সুন্দরী যে সারাক্ষণ নেল পলিশ লাগিয়ে মুখে ময়দা লাগিয়ে ঘুরতে হবে? আর বাকি রইলো পেন্সিল কানে গোজার কথা, সেটা তো স্কেচ বানাচ্ছিলাম আমি, তাই। আর তোমার অমন মেয়ে পছন্দ না তো আমি কি করব? কোনো নতুন কথা বলার থাকলে বলো, নয়তো যাও। আমার কথা শুনে নীরব ভাইয়া রেগে মেগে চলে গেল। আমি জানি সে এখানে বিয়েটা ভাঙতেই এসেছিল, কিন্তু আমি তো এত সহজে তাকে ছাড়ছি না। আচ্ছা, বিস্তারিত বলি। আমার নাম হচ্ছে অথৈ জাহান নীরা। আব্বুর নাম ইসনাত জাহান, যিনি পেশায় ব্যবসায়ী। আর আম্মু নীলিমা জাহান, একজন গৃহিণী। আমার জন্মস্থান সিলেট, আর এখন বর্তমানে থাকি মিরপুর। আমার আম্মুর কাছে তো জানতে পারি ব্যবসার কাজে আব্বু সিলেট যেতে হয়েছিল। আর তখন 2-3 বছরের মতো তারা ওখানেই ছিল। কিন্তু দুজনের জন্মস্থানই আসলে মিরপুর। তো কাজ শেষে আম্মুরা মিরপুর ব্যাক করে। তখন আম্মুর এক বান্ধবীর সাথে তার আবারও দেখা হয়। কলেজ লাইফের ফ্রেন্ডস ছিল তারা। আর আম্মুর সেই বান্ধবীর বিয়ে আম্মুর বিয়ের বছর 2 আগেই হয়েছিল। আর নীরব ভাইয়া তাদেরই সন্তান। কলেজ লাইফের ফ্রেন্ডস হওয়ায় তাদের দেখাটা অনেকদিন পরেই হয়েছিল। তাই পেটের অনেক কথাও জমেছিল। তাই তারা সিদ্ধান্ত নিল যখন তারা এখানে থাকবেই, তাহলে নীরব ভাইয়াদের বাড়ির আশেপাশে বাড়ি নিলেই হয়। এতে করে তাদের প্রায়শই দেখা হবে আর বন্ধুত্বটাও বজায় থাকবে। তারপর আমরা মিরপুরে নীরব ভাইয়াদের বাসার কিছুটা দূরত্বে বাসা ভাড়া নেই, আর বর্তমানে এখানেই আছি। নীরব ভাইয়া আমার 4 বছরের বড়। আমার বয়স 20 হতে চললো, আর সে জবের জন্য ট্রাই করছে। নীরব ভাইয়াকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, তবে কখনো বলা হয়নি। বলা হয়নি বলতে কখনো বলিনি বা বলার চেষ্টাও করিনি, কারণ আমি তাকে পছন্দ করলেও সে আমাকে পছন্দ করে না। তার উপর আবার তার প্রাণপ্রিয় গার্লফ্রেন্ড আছে যাকে সে তার জানের মতো ভালোবাসে। এই নিজ হাত দিয়েই তাকে কত গিফট দিলাম তার হিসেব নেই। পাড়ায় আমাকে আর নীরব ভাইয়াকে দেখে কেউ কখনো খারাপ মন্তব্য করেনি। সকলেই আমাদের বন্ধু হিসেবেই জানে। বুড়ো থেকে জোয়ান সবাই এটাই বিশ্বাস করে। আর নীরব ভাইয়া ছেলে হিসেবে বেশ, যেমন আছে রূপ তেমনি গুণ। সব মেয়ের স্বপ্নের রাজকুমারও বলা চলে। তবে মেয়েদের সাথে তার খাতির কম। আর পাড়ায় যদি মানুষ জানে তার একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে সেটা কানে মুখে ছড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই গিফট আইটেম গুলো আমি নাহার নীরব ভাইয়ার গার্লফ্রেন্ড আপুকে দিয়ে গেছি। রং বেরঙের পেপার দিয়ে মোড়ানো বক্সগুলো দেখলেই মনটা ভরে যেত। তবে মন খারাপের বিষয়টা ছিল সেটা অন্যজনের জন্য জমানো ভালোবাসা ছিল, আমার জন্য না। আমার যখন 19 বছর ছিল, তখন কিভাবে যেন আর কি কি মনে করে যেন নীরব ভাইয়া আমার বার্থডে অ্যারেঞ্জ করেছিল। সেই বার্থডে আমার জন্য বেস্ট ছিল। তো তখনই আমরা হাসি মজা করতে করতে নীরব ভাইয়া আমার মুখে কেক লাগিয়ে দিয়েছিল। সেটা ধুতেই ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম ছিল আম্মু আব্বুর পাশের ঘরে। তখন ওই ঘর থেকে ওদের কথোপকথন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। যেহেতু ওরা প্রায়শই যে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়, সেহেতু আমিও চুপচাপ মুখে পানি দিচ্ছিলাম। কিন্তু হঠাৎই আন্টির মুখে নীরব ভাইয়ার নাম শুনতে পাই, আর নীরব ভাইয়ার বিষয়ক সব জিনিসেই আমার ইন্টারেস্ট আছে। তাই আমি আরেকটু দেয়ালের দিকে সরে ভালো মতো শোনার চেষ্টা করলাম যে আসলে তারা বলছেটা কি। তখন আন্টিকে বলতে শুনেছিলাম তিনি নাকি এর পরের বছরই আমাকে তার বাড়ির বউ করে নিতে চান। যদিও নীরব ভাইয়ার জব নেই, তবুও তার রেজাল্ট অনেক ভালো। জব পেতে বিশেষ কোনো সমস্যা হবে না। প্রথমে ঘরোয়াভাবে বিয়ে দিয়ে তারপর ভাইয়া জব পেলেই ছোট্ট একটা অনুষ্ঠান করা হবে। অবশ্য অনুষ্ঠানে আমার বিশেষ কিছু এসে যায় না। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, যা কোনো অনুষ্ঠানের থেকে কম ছিল না। প্রায় 1 বছর পর্যন্ত সেই খুশি আমি নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এটা জানা সত্ত্বেও নাহার আপুকে গিফট দিয়ে গেছি। সেই টাইমটাই অনেক রাগ লাগতো নীরব ভাইয়ার উপর। আমাকে সে ছোট থেকে চিনে, কিন্তু আমার প্রতি তার কোনো ফিলিংসই জাগলো না। অবশ্য আমরা প্রায়ই এমন কাউকে ভালোবাসি, তারা
আমাদের ভালোবাসার মূল্য দেয় না। এতে অবশ্য কারো দোষও দেওয়া যায় না, কারণ ফিলিংস তো আর জোর করে আনা যায় না। এই যে আমি নীরব ভাইয়াকে ভালোবাসি, সে হয়তো বুঝেনি কখনো। আর নীরব ভাইয়া যে নাহার আপুকে ভালোবাসে, নাহার আপু শুধু নীরব ভাইয়াকে টাইম পাস হিসাবে ইউজ করে, এটা সে বোঝে না। যদি নাহার আপু ভালো হতো, তাহলে কখনোই আমি ওদের মাঝে তৃতীয় ব্যক্তি হতাম না। কারণ ভালোবাসা মানেই ত্যাগ। কিন্তু ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, সেটা যে যেমন করেই মনে করুক না কেন। বলা হয় ভালোবাসা নাকি অন্ধ হয়, তাই নাহার আপুকে নীরব ভাইয়া এতই ভালোবাসে যে তার সম্পর্কে কেউ কোনো কথা বললে গায়ে হাত তুলতেও দুবার ভাবে না। আমার গায়েও হয়তো হাত তুলতো, তবে মেয়ে বলেই হয়তো ছাড় পেয়েছি, কিংবা গায়ে হাত তুলতেই হয়তো আন্টির কাছে জবাবদিহিতা করতে হতো, তাই। কিন্তু বাসায় গিয়ে নিশ্চয়ই ভাঙচুর করবে বা আমার সাথে কথাও বলবে না দুই একদিন। আমার ভয় হতো যে নীরব ভাইয়া যদি আমাকে বিয়ে করতে না চায়, তখন আমি কি করব। কিন্তু মনে একটা আশাও ছিল যে নীরব ভাইয়া আর যাই করুক, অন্তত তার মায়ের কথা ফেলবে না। আর তাই হয়েছে। মায়ের কথা না ফেললেও সে আমাকে বিয়েটা করতে মানা করেছে। তার ধারণা আমি না বললেই বিয়েটা হবে না আর সে বেঁচে যাবে। কিন্তু আমি তো তা হতে দিব না। আমাদের বিয়ের ব্যাপারটা 1 মাস হলেও নীরব ভাইয়া জেনেছে। আর তখন থেকেই নানা বাহানায় আমাকে প্রত্যাখ্যান করতে থাকে, অন্য মেয়েদের সাথে তুলনা করতে থাকে। আজও সেই জন্যই এসেছিল। ইনডিরেক্টলি আমাকে বিয়েতে না বলতে বলেছে সে। আমাকে এটা বোঝাচ্ছে সে যে আমার মতো মেয়ে সে পছন্দ করে না। এখন তো বিয়ের মাত্র 1 সপ্তাহই রয়েছে। এর মধ্যে যে কি না কি করবে আল্লাহই জানে। 5 দিন পার হয়ে গেছে। এরপর ভাইয়ের সাথে আমার আর দেখা হয়নি। কলও করেছিলাম, কিন্তু রিসিভ করেনি। করবেই বা কেন? আমি যে এখন তার কাছে জল্লাদের মতো, যে তার ভালোবাসা তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। রাগটাও কি স্বাভাবিক নয়? আজ অনেক অস্থির অস্থির লাগছে, তাই ওদের বাসায় যাব ঠিক করলাম। আম্মু কখনোই আমাকে ভাইয়াদের বাসায় যেতে মানা করেনি, আজও করলো না। তবে জলদি ফিরতে বলল, কেনাকাটা করতে হবে নাকি। বিষয়টা আমার কাছে সব সময়ের মতোই বিরক্তিকর। আজ 5 মিনিটের রাস্তাও কেমন জানি পার হচ্ছে না। ভয় হচ্ছে এটা ভেবে যে আমাকে দেখে তার রিয়েকশনটা কি হবে। যদি উল্টাপাল্টা কিছু আচরণ করে। বাসায় গিয়ে বেল 2বার দিতেই নীরব ভাইয়া এসে খুলে দিল। তার চোখ মুখ কেমন যেন শুকিয়ে গিয়েছে, দেখে খারাপ লাগলো। তবে আমি তাকে হারাতে চাই না। জানি বিষয়টা স্বার্থপরের মতো, তবুও আমি তাকে হারাতে চাই না। আমাকে দেখে ভাইয়া আবার দরজা লাগাতে নিতেই আমি দরজায় হাত দিয়ে ফেললাম। তাই ও দরজা লাগাতে পারলো না, কিন্তু আমাকে রেখেই নিজের ঘরের দিকে চলে গেল। আমি তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে তার পেছন পেছন এসে তার ঘরে চলে এলাম। সে বিছানায় চোখ বন্ধ করে বসলো। আমি কি বলবো বুঝলাম না, কিন্তু কথা তো শুরু করতেই হবে। আন্টি কই? শপিং গেছে। ও, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? কাটা ঘায়ে নুনে ছিটা দিবি না একদম। তুই জানিস না কার জন্য আর কি কারণে আমার এই অবস্থা। ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করছো? ভাইয়া বলবি না একদম। সম্পর্কগুলো লজ্জা পাবে। তোকে তো বন্ধুর চোখে দেখতাম আমি, আর সেই তুই আমার পিঠে ছুরি বসালি। জানতিস না তুই আমি নাহারকে কতটা চাই। তার জন্য প্রত্যেকটা রাত জেগে পড়েছি, রেজাল্ট ভালো করেছি, নিজেকে যোগ্য করে তুলছি যাতে ওর বাবা মা কোনো দিক দিয়ে বলতে না পারে, আরে এই ছেলেটা তো আমার মেয়ের যোগ্যই না। বাট অ্যাট লাস্ট তুই কি করলি? বিশ্বাস করো, নাহার আপু তোমাকে ভালোবাসে না। তার অন্য ছেলেদের সাথেও রিলেশন আছে। যদি তার সাথে বিয়ে করো তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে নীরব ভাই আমার গালে চড় বসিয়ে দিল। ওই যে বলেছিলাম না, নাহার আপুর ব্যাপারে কেউ বললে গায়ে হাত তুলতেও দুবার ভাববে না বা ভাবে না, সেটাই। চড় খেয়ে আমার পুরো গা কাঁপতে লাগলো রাগে। তার এসব কাজে কি সত্যিটা পাল্টে যাবে? ভালোবাসি বলে আত্মসম্মান নেই নাকি? সে আত্মসম্মানই এই মুহূর্তে আমার কাছে ভালোবাসার থেকে বড় লাগছে। কারণ যে নিজেকে সম্মান দেয় না তাকে মানুষ কি সম্মান দিবে? সেই থেকেই জবাব দিলাম, তুমি এই বিয়ে করতে চাও না তাই না? তাহলে আমিও আর জোর করব না। তুমি মুক্ত। আর এই যে মুখ শুকনো রেখেছো, সেটার আর কোনো শুকনো রেখো না। তোমার ফেসে ব্রাইটনেস কমে যাবে। তখন আবার নাহার আপুর সাথে ডেটে যাবা কিভাবে? তোমার আন্টিকে কিছু বলতে হবে না। যা বলার যা বোঝানোর আমি করে দিব। পারলে তোমার বিয়েটাও করিয়ে দিব। ভালো থেকো। এটা বলার পর আর দাঁড়ালাম না সেখানে। আমার যে কোনো অধিকারও নেই সেখানে থাকার। যাও একটা আশা ছিল, সেভাবে হয়তো বিয়েটা হতো। তবে আমার প্রাণবন্ত নীরবকে আমি পেতাম না। তাই নিজ হাতেই সবটা শেষ করে দিলাম। বাড়িতে আসার পর আম্মু শপিং এ যাওয়ার জন্য রেডি হতে বলল। কিন্তু আম্মুকে আমি কিভাবে বলি যে যাদের জন্য তাদের এত আয়োজন, তারাই একে অপরের প্রতি সন্তুষ্ট না? আম্মু,
কি হয়েছে? আর বসে আছিস কেন? যাবি না নাকি? বলছি যে একটা কথা রাখবে। কি কথা? এই বিয়েটা না করলে হয় না। আমার কথা আম্মু যেন বিশ্বাসই করলো না। হেসে বলল, এটা কি মজা করার সময়? আর যে মেয়ে বিয়েতে খুশি থাকে সে আবার বিয়েতে না করবে কেন? আমি সিরিয়াস আম্মু। আজব! তোর তো বিয়েতে কোনো সমস্যা ছিল না, মতও আছে বলেছিলি। তাহলে এখন এটা বলার মানে কি? আমার এখনো মত আছে, কিন্তু যার সাথে বিয়ে দিতে চাচ্ছ সেই রাজি না। রাজি না মানে? নীরবের কথা বলছিস? নীরব রাজি না কেন? সে তো সবার সামনে মত দিয়েছিল। দিয়েছিল, কিন্তু সেটা শুধুমাত্র আন্টির মন রাখার জন্য। সে অন্য কাউকে ভালোবাসে, আর সে যদি আমাকে শুধুমাত্র অপছন্দ করত তাহলে বিষয়টা মানা যেত। কিন্তু সে অন্য কাউকে চায়, আর সেটা আমাকে বলেছে। আমি যদি এখন কিছু না করি তাহলে সারা জীবন ও আমাকে দোষারোপ করবে। আর এভাবে কি পথ চলা যায় যেখানে অন্য কারো বসবাস? সব বুঝলাম, কিন্তু অন্য কাউকে পছন্দ হলে এনাকে বলতে পারতো। হেনা মনে হচ্ছে নীরব ভাইয়ার আম্মু। সে তার মায়ের কাছে না বলতে পারবে না, তাই বলছে না। তোমরা আমাকে বেকার ছেলের সাথে বিয়ে দিচ্ছ, কিন্তু নীরব ভাইয়া যাকে ভালোবাসে তার বাবা মতো এভাবে বিয়ে দিবে না। তাই ভাইয়া ভেবেছিল একটা চাকরি পেয়েই আন্টিকে বলে দিবে, কিন্তু তার হলো কই। অবশ্য চাকরি পেলে হয়তো বিয়ে করেই বাড়ি ফিরতো একদম। এখন তুমি কিছু করতে পারো, ভাইয়ার জন্য না অন্তত আমার জন্য করো। বিয়েটা হয়ে গেলে সে আমাকে শান্তিতে থাকতে দিবে না। এমনও হতে পারে সে আমাকে রেখে অন্য জায়গায় চলে গেছে। সে কিছুই করতে পারে। তার আগে তুমি কিছু করো। আমার কথা শুনে আম্মু কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। আম্মু কিছুক্ষণ চিন্তা করে আমার দিকে তাকিয়ে বলল, তোর খারাপ লাগবে না? এই কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম, কারণ এর যে কোনো উত্তর আমার কাছে নেই। হ্যাঁ, আমি বলতে চাই না, আর না আমি বলতে পারবো না। মিথ্যা কথা বললেই যে আমি ধরা খাই সব সময়। আমার কিছু না বলা দেখে আম্মু পাশে এসে বলল, কি করা যায় আমি দেখছি, তবে নিজেকে সামলে চলিস। নীরবের অন্য কারোর সাথে বিয়ে হলেও তোকে সামনে থেকে দেখতে হবে। আম্মু চলে গেল। আমিও আমার রুমে চুপচাপ চলে আসলাম। কত সহজেই না বলে দিলাম আমি ম্যানেজ করে নিব, করেও দিলাম। আম্মু হয়তো ভাবছে আমার বিয়ে ভেঙে যাবে, আর যার সাথে বিয়ে ভেঙে যাবে তারই বিয়ে আমাকে সামনে থেকে দেখতে হবে। তাই আমার কাছে কোনো উত্তর নেই। কিন্তু আম্মু তো আর জানে না এর ভেতরের জিনিসটা আমার কাছে কতটা গভীর। 1 বছর আগে যতটা না খুশি হয়েছিলাম, এখন সেই খুশি দ্বিগুণ দুঃখও দিচ্ছে মনে। সব খুশিগুলো দুঃখের নিচে চাপা পড়ে যাচ্ছে। তবে এর পরের দিনগুলো আমার জন্য কেমন হবে তা আমার জানা নেই। সেই দিন বিকেলেই আন্টি আমাদের বাসায় আসলো। আমি ছাদে মনমরা হয়ে বসেছিলাম তখন। আম্মু ডাক দিয়ে বলল, আন্টি নাকি এসেছে। আমি জানি এখন আন্টি আমাকে নানা প্রশ্ন করবে, জানতে চাইবে সত্যটা। আমাকে সাজিয়ে গুছিয়ে আন্টিকে সবটা বোঝাতে হবে। নিজেকে যথাসম্ভব শক্ত রাখতে হবে। নিচে গিয়ে দেখলাম আন্টি একপাশে চিন্তায় ডুবে আছে। হয়তো ভাবছে তার ছেলের মধ্যে এমন কি খামতি আছে যে আমি তাকে বিয়ে করতে না করেছি। আমি গিয়ে স্বাভাবিকভাবেই আন্টির পাশে বসে বললাম, কি খবর আন্টি? হঠাৎ এমন সময়? আন্টি যেন ভূত দেখার মতো আমার দিকে তাকালো। তিনি হয়তো ভাবছেন আমি হয়তো স্বাভাবিক আছি কি করে। আন্টি নিজেকে সংযত রেখে বলল, নীরবকে কি তোর ভালো লাগে না? যা মনে করেছিলাম ঠিক তাই। আন্টি সেসব বিষয় নিয়েই আমার সাথে কথা বলতে এসেছে। আমি বললাম, ভালো না লাগার কি আছে? তোমার ছেলে তো হাজারে একটার মতো। তা হঠাৎ এগুলো কেন জিজ্ঞেস করছো? কথা কাটাচ্ছিস? মানে? তুই আমাকে সরাসরি বল, সমস্যাটা কি? সবাই তো রাজি ছিলি, তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার মানে কি? আমি অসহায় চোখে আম্মুর দিকে তাকালাম। আম্মু আমাকে চোখ দিয়ে আশ্বস্ত করে সব সত্যি বলতে বলল। আমি মনে সাহস জুগিয়ে বলা শুরু করলাম, আন্টি তুমি চাও না তোমার ছেলে ভালো থাকুক? তার ভালো থাকা এখানে আসছে কেন? তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও, তাহলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আন্টি বিরক্ত চোখে বলল, সে আমার ছেলে, আমার সন্তান। তার ভালো থাকা আমি চাইবো না কেন? আর চাই বলেই তো তোর সাথে বিয়ে দিতে চাচ্ছি, যাতে করে সে তার জীবনে আরো সুখী হতে পারে। তুমি কি একবারও তার বিয়েতে মত জানতে চেয়েছো? তোদের সামনেই তো মত দিল। সেটা শুধুমাত্র তোমার মন রাখার জন্য। সে অন্য কাউকে চায়, সেটা সে তোমার মুখের উপর বলতে পারবে না, কারণ তুমি আমি সবাই জানি সে তার পছন্দের মেয়ের চেয়ে তোমায় বেশি ভালোবাসে। আর আমাকে যে সে পছন্দ করে না সেটা সে ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছে। তোমার কথায় হয়তো সে বিয়ে করে নেবে, কিন্তু সুখী হতে পারবে না। তাই বলছি,
একবার তোমার ছেলের কথা ভাবো, তার পছন্দকে একবার দেখো। কিন্তু কোনো কিন্তু না, তুমি এই বিয়েটা ভেঙে দাও। ভাগ্যে থাকলে তো সেটা তুমি আমি রোধ করতে পারবো না, তাই না? তাহলে হয়তো নিয়তি চায় না বিয়েটা হোক। আর যদি কোনোদিন নীরব ভাইয়া চায় আমাকে মন থেকে বিয়ে করতে, তাহলে সেদিন আমি আর দ্বিতীয়বার ভাববো না। এটাই কি তাহলে তোর শেষ কথা? ধরে নাও এটাই আমার তোমার কাছে শেষ আবদার, তাহলে তাই হোক। আন্টি, হুম। আরেকটা কথা, বিয়ে নিয়ে বাসায় তুমি আর কথা উঠাবা না, কোনো কথা উঠাবা না। তাকে নিজের মতো থাকতে দাও। যদি সে নিজ থেকে কিছু জিজ্ঞেস করে তাহলে শুধু ছোট্ট করে উত্তর দিও। জানি না ভাগ্যে কি আছে, আল্লাহ করে যেন নীরব সময়ে থাকতে সব বুঝতে পারে। তোর জায়গায় অন্য কাউকে থাকলে হয়তো এরকম ত্যাগ দিত না। যাই হোক, খেয়াল রাখিস। আর বিয়ে ভেঙেছে বলে আমাদের বাড়ি আসা বন্ধ করবি না যেন। তুমি কি মনে করেছো এই হালকা একটা কারণে আমি আমাদের সম্পর্ক নষ্ট হতে দিব? আন্টি হালকা হাসলো। আমিও সৌজন্যমূলক একটা হাসি দিলাম। তবে এই হাসির পেছনের দুঃখটা কেউই দেখলো না। আর আমার জন্য এটা মোটেও ছোট বা হালকা কোনো ব্যাপার না। বিয়ে যেহেতু হচ্ছে না, তাই আমি আমার পড়ালেখা কন্টিনিউ করলাম। ভেবেছিলাম বিয়ের পর আর পড়বো না, কারণ নিজের বাসায় পড়া আর অন্যের বাসায় পড়া থাকা একই ব্যাপার না। তারা যতই আমাকে ভালোবাসুক, আমার পড়াশোনা নিয়ে তাদের সমস্যা না থাকলেও পাড়াপড়শি ঠিকই বিষয়টাকে ভালো চোখে দেখবে না, আর নানা কথা আন্টিকে লাগাবে। তখন আমাদের সম্পর্কটা আগের মতো স্বাভাবিক থাকবে না। পড়াশোনা করতে গেলেও নীরব ভাইয়ার চেহারা চোখের সামনে ভেসে উঠবে। ছোটবেলা থেকে চেয়ে এসেছি জীবনে এমন কেউ আসবে যে আমাকে তার চোখের মনি করে রাখবে, ভালোবাসবে। নীরব ভাইয়াকে দেখে আমার এমনই মনে হয়েছিল। তাকে সব সময় চাইতাম, কিন্তু ভাগ্য বলেও যে কিছু হয় সেটা হয়তো ভুলে গিয়েছিলাম। ভাগ্য হয়তো চায় না আমার আর তার মিলন হোক। এই 2 দিন অনেক টেনশনে পার হয়েছে নীরবে। নাহারকে হারিয়ে ফেলার ভয় তাকে কুরে কুরে খেয়েছে। রাতে শান্তিতে ঘুমাতে পারেনি। সারা রাত গেছে চিন্তা করতে করতে, আর শেষ রাতের দিকে ঘুমিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই 2 দিনে মা একবারও বিয়ে নিয়ে একটি কথাও বলেনি। নীরবও একবারই কিছু জিজ্ঞেস করেনি। তবে আজই যদি বিয়ে হয়, তাই খাওয়ার টেবিলে বসে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে নীরব জিজ্ঞেস করেই ফেলল। মা, বিয়ের কি খবর? আন্টি একবার নীরবের দিকে তাকিয়ে প্লেটে ভাজি ওঠাতে ওঠাতে বললেন। কার বিয়ে? নীরব মায়ের ব্যবহার দেখে অবাক হলো। যিনি বিয়ে নিয়ে সবচেয়ে খুশি ছিলেন তিনি জিজ্ঞেস করছেন কার বিয়ে? এখানে কি অন্য কারো বিয়ে নাকি? আমার বিয়ে? মা, তোর বিয়ে তো এখনো ঠিক করিনি বাবা। যখন তোর কাউকে পছন্দ হবে তখন বলিস। আগে একটা চাকরি তো নে। কেন? অথয়ের সাথে বিয়েটা হচ্ছে না? অবাক হয়ে বলল নীরব। নীরবের কথা শুনে তিনি নীরবের দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর তো তাকে পছন্দ নয়, তাই না? তাই তোর ভালোর কথা ভেবে সে বিয়েটা ভেঙে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছিস। এবার জলদি খাওয়া শেষ কর। এখন 8টা বাজে, 10টার দিকে তো আবার তোর ইন্টারভিউ আছে। মায়ের কথা শুনে নীরবের মনে পড়ল তার ইন্টারভিউ আছে। এই 3-4টা দিনের টেনশনের মধ্যে তার কিছুই মনে ছিল না, আর না কিছু পড়েছে। তাই সে বলল, না আম্মু, আজকের ইন্টারভিউটা দিব না। এর পরের সপ্তাহে কোনো ভালো কোম্পানিতে জবের জন্য ট্রাই করব। তোর যেরকম ইচ্ছা। নীরবের খারাপ লাগলো তার মাকে মনমরা দেখে। অথইকে মায়ের পছন্দ, তাই হয়তো মায়ের খারাপ লাগছে। কিন্তু নাহারও তো ভালো মেয়ে, মায়ের নিশ্চয়ই পছন্দ হবে তাকে। শুধু একটা চাকরি পাই, নেক্সট উইকে কোনো ভালো জায়গায় ইন্টারভিউ দিব। তাড়াতাড়ি একটা চাকরির খোঁজ করতে হবে। আমি না হয় আমার বিয়েটা আটকে ফেলেছি, 2 দিন পর যদি নাহারের বিয়ে হয়ে যায়। না, এটা হতে দেওয়া যাবে না। কেটে গেছে আরো 2 দিন। আজ শুক্রবার, তাই বান্ধবী প্রমাকে কল দিয়ে আসতে বলেছি বাড়ির কিছুটা দূরে। জায়গাটা অনেক সুন্দর, অনেকটা গাছে ভরা নিরিবিলি পরিবেশও বলা যায়। মানুষের যাতায়াত কম, পাশ দিয়ে একটা নদীও আছে। রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমি আর প্রমা। মনটা অনেক প্রফুল্ল লাগছে এখন। এই, হঠাৎ প্রমার ডাকে তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? ওইটা নীরব ভাইয়া না? তার দৃষ্টি অনুসরণ করে আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম নীরব ভাইয়া গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনেই আরেকটা গাছে হেলান দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনটায় দেখতে পাচ্ছি শুধু। তবে তার লম্বা চুল দেখে চিনতে অসুবিধা হলো না যে এটাই নাহার আপু। তাই প্রমাকে বললাম, আমার আর ভালো লাগছে না, চল বাসায় ফিরে যাই। খুব বেশি খারাপ লাগছে? না মানে নীরব ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয় না তো, তাই দেখা করেই যাই। তোর ইচ্ছে হলে যা, আমাদের তো প্রায়ই দেখা হয়। আচ্ছা বাদ দে, তুই যাবি না তাহলে আমি একা গিয়ে কি করব বল? চল আমিও বাসায় যাই। পেছন ফিরতেই আমি টাসকি খেলাম।
পেছন থেকে নীরব ভাইয়ের আব্বু সাদ আঙ্কেল আসছে। আজ শুক্রবার, হাটবাজারের দিন, তাই হয়তো সকাল সকাল আঙ্কেলের দেখা পাওয়া গেল। আন্টি হলে তবুও কিছু হতো না। আঙ্কেল যদি একবার নীরব ভাইয়াকে অন্য মেয়ের সাথে দেখেছে, আমি জলদি প্রমার হাত ধরে আবারও নীরব ভাইয়ের দিকে যেতে লাগলাম। তখন প্রমা বলল, কি রে, ওইদিকে কই যাস আবার? তোর না খারাপ লাগছে? তুই তো বললি নীরব ভাইয়ের সাথে দেখা করবি, তাহলে দেখা করেই যা। কিন্তু এখন চুপচাপ দেখা কর, পরে সবটা বলছি। আমার কথা শুনে প্রমাও আর কিছু বলল না। আমি নীরবদের সামনে যেতেই তারা অপ্রস্তুত হয়ে গেল। হঠাৎ আমাদের এখানে আশা করেনি। আমি নাহার আপুর দিকে তাকিয়ে বললাম, আপু তুমি একটু দূরে যাও, নীরব ভাইয়ার আব্বু আসছে। আমাকে দেখে নাহার আপু হয়তো কটাক্ষ করে কিছু বলতো, কিন্তু আমার মুখে এই কথা শুনে কিচ্ছু বলল না। কিন্তু পেছনে ফিরে যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলল, নীরব কিন্তু আমারই থাকবে। আঙ্কেলের কথা বলাতে যে ভয়ের রেখা ভাইয়ের মুখে ফুটে উঠেছিল, সেটাই এখন নাহার আপুর কথায় খুশিতে পরিণত হয়েছে। তবে কথাটা আমার মনে দাগ কেটে গেল। প্রমা বুঝলো না কিছুই, কারণ এই সবকিছুই শুধুমাত্র নীরব ভাইয়া আর আমার পরিবারের মাঝেই ছিল। কিন্তু নীরব ভাইয়াই হয়তো নাহার আপুকে বলেছে, কারণ সে কোনো কিছুই ওর থেকে লুকোয় না। এরই মাঝে আঙ্কেলও আমাদের পাশে এসে গেছে। আমরা কিছু সৌজন্যমূলক কথা বলেই আঙ্কেলকে বিদায় দিলাম। প্রমাও নীরব ভাইকে কিছু সাধারণ কথাবার্তা জিজ্ঞেস করলো। তারপর আমরা বিদায় নিতে গেলেই নীরব ভাইয়াও বলল সেও এখন বাসায় যাবে, তাই আমরা একসাথেই হাঁটতে থাকলাম। প্রমা মধ্যখানে আর আমরা দুইজন দুই পাশে। আমি তার পাশে দাঁড়াতে পারিনি, কারণ সংকোচ, আর সে দাঁড়ায়নি কারণ আমি সরে এসেছি বলে। চুপচাপ হাঁটতে হাঁটতেই হঠাৎ প্রমা বলে উঠল, আচ্ছা, নাহারাপুর তখনকার কথাটার মানে কি? ওর এই প্রশ্ন শুনে আমি আর নীরব ভাইয়া দুজনেই দাঁড়িয়ে গেলাম। আমাদের দাঁড়াতে দেখে প্রমাও দাঁড়িয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? তখন আমরা আবারও হাঁটতে শুরু করলাম আর বললাম, তুই তো জানিসই নাহার আপু নীরব ভাইকে কত ভালোবাসে, আর আমি আর নীরব ভাই তো অনেক ক্লোজ, তাই হয়তো ভুল বুঝে বলেছে। আমার কথা প্রমার বিশ্বাস হলো বলেই মনে হয়। পরের রাস্তায় আমি সংকোচে পড়লাম, কারণ এতক্ষণ প্রমার সাথে ছিল, কিন্তু তার বাড়ির ডান দিকেই, আর আমাদের এখন একা যেতে হবে। আমি কিছু না বলেই চুপচাপ হাঁটতে থাকলাম। এমনি দিন হলে হয়তো বকবক করে মাথা খেয়ে ফেলতাম তার, তবে আজ নিজেকে নিজের কাছেই তুচ্ছ মনে হচ্ছে। নাহারকে সব বলেছি আমি, এত সংকোচের কিছু নেই। জানি আমি, জানিস মানে? তার থেকে তো তুমি কিছু লুকিয়ে রাখো না, তাই জানি। তাহলে এত সংকোচ কিসের? একটা মেয়ের পছন্দের মানুষের সাথে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে ভাঙলে সে নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে থাকবে না? না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর দুঃখটা বেশি লাগে। তবে সেই শোকে যে তোমার বিয়েতে আসবো না সেটা কিন্তু মনে করো না। অবশ্যই আসবো, আর নিজ হাতে সবটা করব। আমার কথার বিপরীতে নীরব ভাইয়ার কিচ্ছু বলল না। বাড়ি ফিরেই গোসল করলাম। নীরব ভাইয়া আর আমার বিয়ের খুশিতে যে পেন্টিংটা করছিলাম সেটাও বাকি থেকে গেছে। তো কি হয়েছে, বিয়ে না হোক, সেটা তো আমি কমপ্লিট করেই ছাড়বো। তাই সমস্ত সরঞ্জাম নিয়ে ব্যালকনিতে এসে বসলাম। আম্মু এখানে সাধারণত আসে না, তাই এটা শেষ হলে এখানেই রেখে দিব। মন খারাপ হলেও এখানে এসে এটা দেখ। অন্যদিকে নীরব মন দিয়ে প্রিপারেশন নিচ্ছে। তার চাচা একটা ভালো জায়গায় ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যদিও জব সাইটগুলো থেকে সে প্রতিনিয়ত এগুলো খবর নিতেই থাকে। তার মন মতো সরকারি চাকরির পরীক্ষা এটা। একবার টিকে গেলেই নাহারকে প্রথমে জানাবো, তারপর সে কত খুশি হবে। 25 থেকে 26 বারের মতো নীরবকে ফোন দিয়েও নাহার পাচ্ছে না। মেজাজ গরম হয়ে গেছে তার একেবারে। নীরবের সাথে একবার দেখা করা উচিত, না হলে পরে ঝামেলা করবে। কিন্তু ফোন দিয়ে কি নীরবকে পাওয়া যায়? সে একদম মন দিয়ে পড়তে ব্যস্ত। যদিও নাহার ছাড়া তেমন কেউ নীরবকে ফোন দেয় না, তবুও সে ঠিক করেছে চাকরি হয়ে গেলেই নাহারের সাথে মন খুলে কথা বলবে সে। তার মন বলছে চাকরিটা এবার হয়েই যাবে। পরের দিন সব কাগজপত্র গুছিয়ে মাকে সালাম করে নীরব বেরিয়ে গেল। এর আগে কয়েকটা ইন্টারভিউ সে দিয়েছে, তাই তেমন একটা নার্ভাসনেস তার মধ্যে কাজ করছে না। প্রিপারেশনও ঠিকঠাক আছে, শুধু কনফিডেন্স থাকতে হবে। 5 মিনিট পর অফিসে এসে পৌঁছালো সে। সরকারি অফিসগুলো বুঝি এমনই হয় প্রত্যেকটা, তাই হবে। নয়তো কি সরকারি কর্মচারীদের বাড়ি এমনি এমনি বড় বড় হয়? রিক্সা ভাড়া মিটিয়ে ইন্টারভিউ রুমের দিকে এগোলো সে। প্রায় সবাই নার্ভাস, কেউ বা বইয়ে মুখ গুজে আছে। আচ্ছা, এরা কি জানে না
পরীক্ষার আধা ঘন্টা আগে থেকে ব্রেনকে রেস্ট দিতে হয়। পড়াগুলো মাথায় সব ইনপুট হয়, জানবেই বা কিভাবে? এরা তো ফার্স্ট বেঞ্চার ছিল, সারাক্ষণ শুধু বই কিভাবে যে ঢুকে থাকে। একটুও ক্লান্তি বা বিরক্তি লাগে না। দেখতে দেখতে নীরবের ডাক পড়লো। নীরব সব প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিল। তার কনফিডেন্স দেখে তারাও নীরবকে জব দিয়ে দিল আর 2-1 দিনের মধ্যে জয়েন হতে বলল। নীরব বলল থ্যাংক ইউ স্যার। বলে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু তার নাচতে ইচ্ছে করছে এখন। ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে তার পকেট থেকে ফোন বের করে সুইচ অন করে দেখতে পেল নাহারের অনেকগুলো কল। দেখেই সে মুচকে হাসলো। তারপর নাহারকে কল করলো সে। ওইদিকে নাহার নীরবের কল পেয়ে নিজের রুমে গিয়ে রিসিভ করলো। বাসা অনেক মানুষ তো, কেউ কিছু শুনে ফেললে তো সমস্যা। হ্যালো নাহার, বলছি যে এখনই আমার সাথে দেখা করতে পারবা? নাহারেরও যেহেতু নীরবের সাথে দেখা করার প্রয়োজন ছিল, তাই সেও দ্বিমত পোষণ করলো না, শুধু বলল কোথায় দেখা করতে হবে? এখানে চলে আসো, তোমার বাসারও পাশে হবে। পৌঁছাতেই নীরব বলল তোমার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু তোমার আর ফালতু সারপ্রাইজ আমার দরকার নেই। এর আগেও সারপ্রাইজ বললে নীরব শুধু গিফট দিত, কিন্তু এবার সে সত্যিই বড় একটা সারপ্রাইজ আছে। তা নাহার শুনলো না। ওর মনে হলো নীরব হয়তো কোনো ফালতু গিফটে এনেছে। এভাবে বলছো কেন? আচ্ছা, ফোন অফ ছিল তাই? আচ্ছা, রাগ করো না, আমার গিফট এই তোমার সব রাগ ঠান্ডা হয়ে যাবে। বললাম তো, তোমার কোনো ফালতু গিফট আমার দরকার নেই। এভাবে বলছো কেন, আর কারণ কি? কারণ আমি এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারছি না। কথাটা শুনে নীরবের কি বলা উচিত সে বুঝলো না, তবুও কোনো রকম বলল কারণটা কি জানতে পারি? অবশ্যই, তার জন্যই তো কাল থেকে ফোন করেও তোমাকে পাই না। সে যাই হোক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে সরকারি চাকরি করে, আর সেখানে তো তুমি একটা বেকার, আর এরকম রিলেশনের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তুমি তো অথৈকে কালকেই বললে আমি শুধু তোমারই থাকবো। তাহলে তুমি অন্য কারো হয়ে যাচ্ছ কেন? কারণ তখন আমি বুঝিনি। আচ্ছা, বিয়েটা তুমি ভাঙার চেষ্টা করনি? পাগল হয়েছি আমি? এত ভালো একটা ছেলেকে আমার ফ্যামিলি হাতছাড়া করবে নাকি? সেটা তো বোকামি হবে। তাহলে আমাদের ভালোবাসা? কিসের ভালোবাসার কথা বলছো, যেটা কখনো ছিলই না? শোনো, আমি একমাত্র সাজিদকেই ভালোবাসি, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সময় পেলে একদিন দেখা করিয়ে দিব, আর দাওয়াত দিতে ভুলবো না। চিন্তা করো না, আর বিয়েতে কোনো প্রকার ব্যাঘাত ঘটানোর চেষ্টা করো না। আচ্ছা, করব না। নাহার ঘুরে চলে যাচ্ছে আর নীরবে চিৎকার করে বলতে চাইছে আমিও চাকরি পেয়েছি, চাকরির দোহাই দিয়ে হলেও আমার হয়ে থেকো। কিন্তু সে বলবে না, কারণ সে নাহারের আসল চেহারাটা দেখে ফেলেছে, যা শুধু টাকাতেই ভালোবাসে। এখন যদি নাহার ওকে বিয়ে করতে রাজিও হয়, তবুও তাকে নয়, কিংবা তার জন্যও নয়, তার টাকার জন্য করবে। এখন অথয়ের বলা প্রত্যেকটা কথা তার মনে পড়ছে। সে নাহারের বিরুদ্ধে বলেছিল বলে তাকে এই নিজ হাতে চড় মেরেছি। আমার খারাপ হবে ভেবে সে নাহারকে দূরে করার চেষ্টা করছিল, কিন্তু আমি অথৈকে প্রত্যাখ্যান করেছি। আমি তার ভালোবাসা, তার ফিলিংস আমার জন্য সত্য ছিল, সেগুলোকে প্রত্যাখ্যান করেছি আমি। হীরাকে কাজ ভেবে ভুল করেছি আমি। মাকে কি জবাব দিব আমি? এত এত ভুলের মাঝে কার কাছ থেকে ক্ষমা পাবো আমি? এগুলোর একটাই সমাধান, হ্যাঁ, সেটাই করব আমি। আর একটু রিক্সা ডেকে বাড়ির পথে রওনা হলো নীরব। কলিং বেল বাজাতেই নীলিমা জাহান গিয়ে দরজা খুলে দিলেন। এই সময় নীরবকে দেখে তিনি অবাকে হলেন, তবুও বললেন এই সময় নীরব, কোনো কাজ ছিল নাকি? অথই কোথায়? হঠাৎ অথয়ের কথা? আন্টি প্লিজ বলো। ও তো ছাদে আছে। আচ্ছা। বলেই নীরব ছাদের দিকে গেল। নীলিমা শুধু নীরবের কার্যকলাপ দেখলেন, চোখ মুখ কেমন বিধ্বস্ত লাগছে তার। তাহলে কি সে নিজের ভুল বুঝতে পারলো ভেবে মুচকি হাসলেন নীলিমা। ছাদে বসে দূরের পানে চেয়েছিলাম আমি। ঘরের চার দেয়ালে বন্দি থাকার চেয়ে ছাদে খোলা আকাশের নিচে মৃদু বাতাসও ঢের ভালো। হঠাৎই পায়ের আওয়াজে পেছন ফিরেই নীরব ভাইকে দেখে অবাক হলাম। সে অনেক তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, অথই, একটা প্রশ্নের উত্তর দিবি? হঠাৎ এসে এই প্রশ্ন শুনে কেমন যেন লাগছে, তবুও বললাম, বলো। আমার যে চাকরি নাই, তবু তুই কেন বিয়ে করতে রাজি হলি? চাকরি তো বাচ্চার হাতের মোয়া না, যে চাইলেই পাওয়া যাবে।
আর এমনও না যে তুমি কোনোদিন চাকরি পাবা না। আর আমি কি সার যে সব খেয়ে ফেলবো? আর আমি? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সেটা তো জানোই। অথই, আমি তোর কাছে কিছু চাইলে দিবি? তোমার জন্য তো আমি নিজেকেই বিলিয়ে দিতে রাজি, সেখানে কিছু চাইলে দিতে পারবো না? বলো কি চাও? তোকে বিয়ে করতে চাই। ভাইয়ার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ কেন এ কথা বলছে তাও আমার অজানা। যে ছেলে বিয়ে করবে না বলে 1 মাস ধরে মাথা খারাপ করে দিচ্ছিল, নানা বাহানায় আমাকে বোঝাচ্ছিল সে আমাকে চায় না, আজ সেই আমাকে বিয়ে করতে চায়। এর নিশ্চয়ই কোনো না কোনো বড় কারণ আছে। বড় কোনো কারণ না থাকলে এত বড় সিদ্ধান্তও নেওয়া যায় না। তাহলে কি নাহার আপুর সাথে কিছু হয়েছে? হলেও কি এত বড় সিদ্ধান্ত নিত? আমি চট করে প্রশ্ন করলাম, নাহার আপুর সাথে কিছু হয়েছে তোমার? হলে মিটমাট করে নাও, এভাবে বাচ্চাদের মতো সিদ্ধান্ত নিচ্ছ কেন? আমার কথায় নীরব ভাইয়ার ফ্যাকাশে মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। তারপর ভাইয়া বলল, ঠিক ধরেছিস, নাহারের সাথে ঝামেলা হয়েছে আমার। তবে যা সিদ্ধান্ত নিয়েছি তা বাচ্চাদের মতো নয়। আর নাহার না কোনো বাচ্চাদের মতো ক্ষমা পাওয়ার কাজ করেছে। কি করেছে? ভাইয়া আমাকে আচমকাই জড়িয়ে ধরে বলল, তোর কথাই ঠিক ছিল অথই। ও আমাকে ঠকিয়েছে। আমি তোকে বিশ্বাস করিনি, তোর ভালোবাসাকে সম্মান করিনি। সবাই যখন নাহারের বিপক্ষে বলতো তখন আমি হাইপার হয়ে যেতাম। একবারও ভাবতাম না যে একজন বা দুইজন হয়তো চাইবে আমরা আলাদা হই। কিন্তু আমার শত্রুগুলো বলতো ও ভালো না, দেখিস তোকে ঠকাবে। আমি বিশ্বাস করতাম না। জানিস, আজ আমি আমার চাকরির খুশিতে ওকে বলতে গেছিলাম, উইল ইউ ম্যারি মি? বাট তার আগেই ও নিজের বিয়ের খবর দিয়ে দিল। ওর ফ্যামিলি থেকে জোর করলে আমি কিছু বলতাম না, বাট ও নিজে রাজি ছিল। একটাবারও বিয়ে আটকানোর চেষ্টা ও করেনি। আর আমাকে কি বলছে জানিস? ওর নাকি সাজিদ নামে আগে থেকে বয়ফ্রেন্ড ছিল, আর ও সরকারি চাকরি করে, আর ও ওকেই বিয়ে করবে। আমি এতটাই স্তব্ধ ছিলাম যে ওকে কিছু বলতেও পারিনি। উল্টে ও আমাকে তার বিয়েতে দাওয়াত করেছে। এর থেকে তো এটাই প্রমাণিত হয় যে ও আমাকে কখনো ভালোই বাসেনি। আমি জানি ও যেই ছেলেকে বিয়ে করবে তার টাকার জন্যই করবে। তারপর ভাইয়া একটু থামলো। আমিও স্তব্ধ হয়ে সবটা শুনলাম। ভালো হয়েছে ভাইয়া ও সত্যিটা নিজ থেকে জানতে পারলো, নয়তো দেরি হয়ে গেলে কি যে হতো। যাক, দেরি হলেও বুঝতে তো পেরেছে। আমি ভাইয়াকে বললাম, তাহলে কি তুমি আমাকে নাহার আপুর বিকল্প হিসেবে চাচ্ছ? ভাইয়া আমার কাছ থেকে সরে দাঁড়িয়ে চোখের পানিটুকু মুছে কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনোই না। তোর সাথে ওর তুলনা কখনোই হয় না। তুই আমার ব্যাপারে ভেবে আমাকে চেয়েছিস আর ছেড়েও দিয়েছিস। আর ও আমার ব্যাপারে কখনো ভাবেইনি। তুই তোর মতো আর ও ওর মতো। আমি তোকে তোর মতোই চাই। তুমি তো নাহার আপুকে অনেক ভালোবাসো। সে যদি কোনোদিন তোমার কাছে ফিরে আসতে চায়, তাহলে সেই দিন কি আমার তোমার জীবনের শেষ দিন হবে? কখনোই না। ভুলের ক্ষমা হয়, বিশ্বাসঘাতকতার না। আমি কখনো তোমার ভালোবাসা পাবো? চেষ্টা করব। আমার একটা শর্ত আছে। আমার কথা শুনে ভাইয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। তা দেখে আমি বললাম, তুমি আমার হচ্ছিলে না, আমিও কিছু বলছিলাম না, কিন্তু এখন যেহেতু নিজ থেকে আমাকে চাইছো, তাই আমাকে ভালোবাসতে না পারলেও আমি চাই তুমি আমার হয়েই থেকো। আমাকে বিশ্বাস করো তো? করি, আমি রাজি। তারপর ভাইয়া বলল, এবার আমাকে বিয়ে করা যায় তো? আমি মৃদু হেসে জবাব দিলাম, যায়। তাহলে চল। কোথায়? কাজী অফিস। কাজী অফিসে বিয়ে করব? কেন, সমস্যা আছে? না, কিন্তু সবাইকে না জানিয়ে? সবাই তো রাজি ছিলই, আর আমাদের বিয়েটা তো ওরা দিতই। তাহলে তবুও। আম্মুকে সারপ্রাইজ দিব। সেদিন বিয়েতে না করায় আম্মু কষ্ট পেয়েছিল, আর সেই কষ্ট আজ তোকে হঠাৎ বিয়ে করে ঘুচিয়ে দিব। গুড আইডিয়া। তারপর ভাইয়া মৃদু হেসে আমার হাত ধরে সামনে এগোতে লাগলো। আমি শুধু তাকিয়ে রইলাম। ভাইয়া আবারও পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে দেখলো। আমি হাতের দিকেই তাকিয়ে আছি, তাই ধীরে ধীরে ছেড়ে দিল। আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম। তারপর বললাম, শোনো। ভাইয়া কিছুটা এগিয়েছিল আমার থেকে। আমি ডাকতেই আমার পাশে এসে বলল, কি হলো? আমি তার হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে মৃদু হেসে বললাম, এইবার চলো। সেও হাসলো, তবে কিছু বলল না। সিঁড়ি দিয়ে নেমে আমরা আমাদের রুমের সামনে আসতেই আমি বললাম, বাসায় কেন? তোর আম্মুকে জানাতে হবে না? জানাতে কেন হবে? জানাবি না? ভাইয়া অবাক হয়ে বলল, জানাবো, তবে ডিরেক্ট বিয়ের পর। আমিও আম্মুকে সারপ্রাইজ দিব। ভালো হবে না? না, ভালোই। কিন্তু হ্যাঁ, তোমার সাথে এখন বেরোচ্ছি এটা বলে যেতে হবে, নয়তো আমাকে আম্মু খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। একটা মাত্র সন্তান কিনা। দরজায় কয়েকবার টোকা দিতেই আম্মু খুলে দিল। তারপর আমাদের একসাথে দেখে বলল, কি কথা হলো এত? আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম,
তেমন কিছু না, তবে এখন আমি বেরোবো ভাইয়ার সাথে। এই অবেলায় কোথায়? সারপ্রাইজ আছে, যাই। আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, তাড়াতাড়ি আসবি। আর নীরব, ওর খেয়াল রেখো। একা যত তিরিং বিরিং করে। ভাইয়া বিড়বিড় করে বলল, এখন তো আমাকে সারা জীবনে ওর খেয়াল রাখতে হবে। ভাইয়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি আর ভাইয়া, ও সরি, আমার নববিবাহিত বর আর আমি। তখন তো বললাম ঠিকই যে সারপ্রাইজ দিব, কিন্তু এখন ভয় লাগছে। আর তার কারণ হচ্ছে, আন্টি যদি নীরবকে কোনো কড়া কথা শুনিয়ে দেয়, তাহলে তো ওর খারাপ লাগবে, আর ওর খারাপ লাগবে মানেই আমার খারাপ লাগবে। বেল চাপতেই আন্টি এসে দরজা খুলে দিল। ওড়নায় মুখ মুছতে মুছতে আমার দিকে তাকালেন, হয়তো রান্না করছিলেন। কিরে তোরা একসাথে? ব্রু কুচকে জিজ্ঞেস করলো, আন্টি, আমাদের কারোর মুখেই কথা নেই। নীরব বলতে চাইছে কিন্তু পারছে না, আর আমি কি বলবো খুঁজেই পাচ্ছি না। আমাদের চুপ থাকতে দেখে আন্টি আবারও একই প্রশ্ন করলেন। এবার নীরব একদমে বলে দিল, আমরা বিয়ে করেছি আম্মু। কথাটা শুনে আন্টি কিছুক্ষণ আমাদের দুইজনের দিকে তাকিয়ে বললেন, তোরা আর মস্করা করার সময় পেলি না? মানুষ পেলি না নাকি বিষয় পেলি না? আই অ্যাম সিরিয়াস আম্মু। এবার আন্টি আমাদের দিকে এমন করে তাকালেন যেন যায় যায় অবস্থা। তারপর বললেন, তোদের বিয়ে তো এমনিতেও দিচ্ছিলাম, তোরাই তো করলি না, এখন আবার এগুলো কি বলিস? এইবার আমি মুখ খুললাম, আন্টি ঘরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। কি বুঝাবি? আরে চলোই না। তারপর আন্টিকে রুমে নিয়ে এলাম। তোরা কি সত্যি বিয়ে করেছিস? হ্যাঁ আন্টি, সত্যি। তাহলে নীরবের প্রেমিকা, ওর কি হলো? নাকি তোদের বিয়ে করার ইচ্ছাই ছিল, শুধু শুধু আমাদের টেনশন দিলি? ওর প্রেমিকা ওকে ঠকিয়েছে। কি মানে? তারপর আন্টিকে আমি সবটা বললাম, এটাও বললাম যে তার ছেলে চাকরি পেয়ে গিয়েছে। সবটা শুনে আন্টি বলল, তাহলে তো নীরব তোকে ওর প্রেমিকা নেই বলে বিয়ে করেছে। সে যদি ফিরে আসে? বিয়ে করার আগে শর্ত দিয়েছিলাম, তার জীবনে আগে যা ছিল তার পরোয়া আমি করি না, কিন্তু তার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে যেন আমিই থাকি। সেও সবটা মেনে নিয়েছে। তুমি শুকরিয়া করো, বড় কিছু হওয়ার আগেই সে সবটা জানতে পেরেছে। এই জন্যই বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু ও যত বিশ্বাসঘাতকতাই করুক, এইটা একটা সময় তোমার ছেলে ওকে ভালোবাসতো, তাই এত তাড়াতাড়ি ও ওকে ভুলতে পারবে না। আর তাই আমাদের ওকে সময় দিতে হবে। আর তুমিও ওকে এ নিয়ে কোনো কথা বলো না। ও যে সবটা ভুলে নতুন করে বাঁচতে চেয়েছে, মুভ অন করতে পেরেছে, এটা কিন্তু সবাই পারে না। ওর কাজের জন্য অনুতপ্ত। আর এটাও ভালো মতো বুঝেছে যে নাহার আপু বিশ্বাসঘাতক, তার কোনো ক্ষমা হয় না। এত ভুলের মাঝেও তুই নীরবকে ক্ষমা করে দিলি? ওকে কিছুদিন শাস্তি দেওয়া উচিত ছিল, তারপর মেনে না। না গো, তখন তো শাকচুন্নি আবার নিয়ে যেত আমার বরকে। একটার থেকে তো আল্লাহ বাঁচিয়েছেন। আর সত্যি বলতে তার চেহারার দিকে তাকিয়ে আমার প্রচুর মায়াও লাগছিল। আর আমি তো তোমাকে বলেছিলাম, যেদিন সে আমাকে মন থেকে বিয়ে করতে চাইবে, সেদিন আমি আর দুবার ভাববো না। আর ক্ষমা করা তো মহৎ গুণ। তুমিও ক্ষমা করে দাও আর মেনে নাও আমাদের। যে আমার ছেলের জন্য বিয়ের আগে এতটা ভেবেছে, সেটা তুই। আর তাই তোকে আমার এত ভালো লাগে। আন্টির কথায় আমি মৃদু হাসলাম। তারপর আন্টি বলল, তোর মা জানে এত কাণ্ডের কথা? আমি ঠোঁট উল্টে বললাম, তোমার ছেলে তোমাকে খুশি করার জন্য আমাকে কাজী অফিস গিয়ে বিয়ে করেছে। আর আমিও তার কথায় তাল মিলিয়ে আম্মুকে সারপ্রাইজ দিব বলে কিছু বলিনি। তাহলে বাসায় চল। মানে কি, নতুন বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তা দিব কেন? আর তোদের বিয়ের কথা আমরা তিনজন ছাড়া আর কেই বা জানে, তাই তোদের আবার বিয়ে দিব। আর সেটা হবে সবার উপস্থিতিতে। তাহলে এখন তোদের বাসায় যাব। আমাদের বাসায় পৌঁছে আম্মু দরজা খুলে আমাকে আন্টির সাথে দেখে ব্রু কুচকাল। হয়তো ভাবছি গেলাম নীরবের সাথে আর ফিরছি আন্টির সাথে, তাহলে সারপ্রাইজ কই? কিরে, তোর আন্টি তো সারপ্রাইজ নাকি? কিরে হেনা? আমি সারপ্রাইজ না, আমাদের ছেলে মেয়ে আমাদের আরো বড় সারপ্রাইজ দিয়েছে। মানে? মানে ওরা বিয়ে করে ফেলেছে। আম্মু হা করে আন্টির দিকে, তারপর আমার দিকে তাকিয়ে বলল। মানে কিভাবে? তারপর আন্টি আম্মুকে সব বলল, আমাদের বিয়ের কথা, আর বিয়ে কেন হলো এটাও। আবার আমাদের বিয়ের আয়োজন করা হবে এটাও বলল। আন্টি যেতেই আম্মু বলল, তুই কি আসলেই? আমি হালকা হেসে বললাম, আমি তো আগেই রাজি ছিলাম, শুধু নীরব যে নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক। বিয়ে ভাঙার পর তো তোমারও মুড অফ ছিল, তাই যখন ও বিয়ের কথা বলল তখন আর না করতে পারি। নাহার আপু তার বিয়ের কার্ড নীরবের বাসায় পৌঁছিয়েছে। নীরব তখন বাসায় ছিল না।
ও আজকে জয়েন করেছে, কার্ডটা আন্টি পেয়েছে, তারপর আমাকে জানিয়েছে 1 সপ্তাহ পরে বিয়ে তার। সেই হিসাবে আমাদের যাওয়া উচিত। আর সেই জন্য আন্টিকে বলেছি যাতে আমাদের বিয়েটা এই 1 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। নাহার আপুর যাতে কিছুতেই মনে না হয় তার দেওয়া ছ্যাঁকার জ্বালায় নীরব কষ্ট পেয়েছে। যদিও পেয়েছে, তবুও আমাদের এমনটা বোঝাতে হবে যে সে তার মতোই সুখে আছে আর বিয়েও করে ফেলেছে, তাও আবার তার আগেই। না হলে বিয়ের খুশির সাথে এই খুশিতেও নাহার আপু গদগদ হয়ে যাবে। বিকেলে নীরবদের বাসায় যাওয়ার কথা আছে আমার। মানে আমি ঠিক করেছি যাব। আমার মনে হয়েছিল নাহার আপু শুধু কথার কথা বলেছে বিয়ের দাওয়াত দিবে, কিন্তু সত্যি যে এরকম করবে ভাবিনি। নীরবের উপর এর প্রভাব কেমন হবে সেটা হয়তো জানি না, তবে খুব একটা যে ভালো হবে না সেটা তো জানা আছে। গিয়ে বেল চাপতেই নীরব এসে দরজা খুলে দিল। আমার তো হার্টবিট মিস করছে। হয়তো মাত্রই ফিরে হাত মুখ ধুয়েছে, এখনো চেহারায় পানি জমে আছে। আমাকে দেখে নীরব বলল, অথই, এই সময় আয় ভেতরে। আমি ভেতরে যেতেই নীরব দরজা লাগিয়ে দিল। কি বলে কথা শুরু করব বুঝলাম না। নীরব তার ঘরের দিকে যেতে যেতে বলল, কোনো কাজ ছিল? নীরবের কোনো টেনশন নাই, তার মানে এখনো সে জানে না। আমি বললাম, আন্টি কই? রান্নাঘরে। এই জন্যই নীরব দরজা খুলতে এসেছিল। আমিও বলে রান্নাঘরের দিকে আসলাম। আন্টি আমাকে দেখে বলল, কিভাবে নীরবকে এসব বলি বলতো? আমিও তো সেটাই ভাবছি। সোজাসুজি তো আর বলতে পারবো না, না হলে সে নাওয়া খাওয়া ছেড়ে বসে থাকবে। তারপর আবার নতুন চাকরি পেয়েছে সে, এখন ঠিক মতো না গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আন্টি চুলাটা বন্ধ করে কাপের মধ্যে চা ঢালতে ঢালতে বলল, তা তো ভাববার বিষয়। 1 মিনিট, চাটা আমাকে দাও। খাবি? আরে না, তোমার ছেলের জন্য কি না। হুম। আগে বলো বিয়ের কার্ডটা কোথায় আছে, বাকিটা আমি সামলে নিচ্ছি। তুমি শুধু তোমার ঘরে চুপচাপ বসে থাকো, নয়তো বাইরে চলে যাও কিছু সময়ের জন্য। যখন ফিরে আসবে তখন দেখবে সবটা করে ফেলেছি। আর বিয়ে কিন্তু 1 সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে। আচ্ছা ধর, এমনিতেও বাসায় মন টিকছে না, আমি বরং পাশের বাসা থেকে ঘুরে আসি। তাই যাও। চায়ের কাপটা হাতে নিয়ে হালকাভাবে দরজা খুলে দেখি নীরব আছে কিনা। না, দেখা যাচ্ছে না। কই গেল? আমি ঢুকে এদিক ওদিক তাকাতেই পেছন থেকে নীরবের শব্দ শোনা গেল। কারে খুঁজিস? ওর হঠাৎ কথা শুনে আমি ভয় পেয়ে যাই। হালকা সাহস নিয়ে পেছনে ঘুরে তার সোফার দিকে এগিয়ে গিয়ে চায়ের কাপটা ইশারায় নিতে বলে বললাম, তোমার ঘরে আর কাকে খুঁজবো? সে চায়ের কাপ হাতে নিয়ে বলল, আর কিছু? সবসময় কি কিছু থাকা লাগবে? এমনি আসতে পারি না? পারিস তো। আমি তার দিকে এগিয়ে গিয়ে তার থেকে কিছুটা দূরত্ব রেখে সোফায় বসে বললাম, চা শেষ করো, কথা আছে। কিসের কথা? আগে চুপচাপ খাও, খাইতে খাইতে কথা বলতে হয় না। এবার নীরব চুপচাপ নিজের চা শেষ করে পাশে টি টেবিলে চায়ের খালি কাপটা রেখে বলল, বল। বলছি তা যে আমরা বিয়ে করব কবে? কালকেই না করলাম? সেটা তো আর মানুষ জানে না। আচ্ছা, তো এখন আমি কি করব? আন্টি যে তারিখ ঠিক করবে সেই তারিখে পুনরায় বিয়ে করবে। আচ্ছা। তুমি আমাকে মন থেকে মানো? না মানার কি আছে? তাহলে একটা কথা রাখবে? কি? আমি উঠে নীরবের ড্রেসিং টেবিলের উপর থেকে বিয়ের কার্ডটা নিয়ে নীরবের হাতে ধরিয়ে পড়তে বললাম। সে আমাকে ইশারায় জিজ্ঞেস করলো, এটা কি? আমি বললাম, পড়লেই বুঝতে পারবে। পুরোটা পড়ে নীরবের চোখ মুখে অন্ধকার দেখা দিল। ও চুপচাপ কার্ডটা আগের মতো ভাঁজ করে পাশের টেবিলে রেখে দিল। আমি চুপচাপ গিয়ে ওর পাশে বসলাম, তবে আগের চেয়ে দূরত্ব কম রেখে। তো এখন কি চাস তুই? আমি চাই আমরা ওই বিয়েতে যাই। আমাকে মারতে চাস তুই? আমি কিভাবে যাব? নিজেকে কন্ট্রোল করব কিভাবে? তোমার এই করুণ অবস্থা, দুঃখী চেহারা দেখার জন্যই তো নাহার আপু তোমাকে দাওয়াত করেছে। এখন তুমিও যদি দেবদাসের মতো কষ্ট পাও, না যাও, তাহলে সে বুঝবে সে তার কাজে সফল। অন্যকে কষ্ট দিয়ে সে সুখী আছে, তার এটাই মনে হবে। তুমি কি এটাই চাও? কিন্তু ও যখন অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলবে, আমার সামনে অন্য কারো হয়ে যাবে, আমি কিভাবে নিব? এই জন্যই আমরা যাব অ্যাজ আ কাপল। আজ আমাদের বিয়ে, যেমনটা চেয়েছিলাম তেমনই। নাহার আপু বিয়ের আগে আমাদের বিয়েটা সম্পূর্ণ হবে। পার্থক্য শুধু এইটুকুই যে আগের মতো শুধু পরিবারের সদস্যরা থাকবে না, আরো থাকবে কিছু আত্মীয় স্বজন। নীরব আগের মতো প্রাণবন্ত না থাকলেও খুব একটা মন মরা নেই। হয়তো বুঝে গেছে ভালোবাসলেই পেতে হবে এমনটা না। প্রথমবারের মতো নীরবের ঘরটা এত আপন লাগছে। এখন কোনো কিছু ধরতে গেলে আমাকে আর পারমিশন নেওয়া লাগবে না। সবটাই আমারও সমান অধিকার। হ্যাঁ,
বিয়ে শেষে এখন আমি নীরবের ঘরে। একটু আগে এসেছি এই ঘরে। যদিও বারবার দেখেছি ঘরটা, তবুও কেন যেন আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে করছে। অপেক্ষা শুধু নীরবের আসার। যদিও খুব একটা ভারী সাজ নেই, তবুও সবটা পাল্টে নিতে হবে, কারণ এই পোশাকে শান্তিতে ঘুমোতে পারবো না। চুপচাপ সবটা পাল্টে চোখে মুখে পানি দিয়ে নীরবের ব্যালকনিতে আসলাম। বসার জন্য দোলনা রয়েছে, আর ছোট ছোট টব ঝুলিয়ে রাখা আছে। শীতল হাওয়া গায়ে এসে মাঝে মাঝে লাগছে। ফ্যানের কৃত্রিম বাতাস থেকে প্রাকৃতিক বাতাস অনেক ভালো। এই শান্ত পরিবেশে একটা গান ধরাই যায়। কি গান গাই? তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলেই আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। তোমার ইচ্ছেগুলো, ইচ্ছেগুলো। নীরব কি কখনো চাইবে আমার হাতটা ধরতে? বুক চিরে শুধু দীর্ঘশ্বাসই বেরিয়ে এলো, কারণ এর উত্তর তো আমার কাছে নেই। নীরব যদি মন থেকে ভুলতে চায় তাহলে অবশ্যই পারবে, আমার বিশ্বাস। অবশ্য খারাপ স্মৃতিকে যতদিন মনে রাখা হবে ততদিন দুঃখই দেবে। নীরব এখনো আসলো না। আমি রুমে এসে বসলাম। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম নিজেকে একবার। অতটাও সুন্দরী না আমি। তাই কি নীরব আমাকে প্রত্যাখ্যান করতো? হতেও পারে, আবার নাও হতে পারে। নীরবের সাথে কি আমাকে মানাবে? আয়নার একদম সামনে গিয়ে দাঁড়ালাম আমি। রূপ লাবণ্যকে তেমন একটা মূল্যায়ন না দিলেও আজ কেন যেন সেই জিনিসটারই কমতি লাগছে। এর মাঝে নীরব আসলো। আমি তখনও আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত। আওয়াজ পেয়ে পেছনে ফিরলাম আমি। নীরবের দিকে এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে তার দিকে তাকিয়ে বললাম, আমি সুন্দর না বলেই তুমি আমাকে প্রত্যাখ্যান করতে, তাই না? নীরব আমার কাছ থেকে হয়তো এই মুহূর্তে এই প্রশ্ন আশা করেনি। হঠাৎ কেন এমন প্রশ্ন করছি তাও হয়তো মেলাতে পারছে না সে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কোনোদিনই মানুষকে রূপ দিয়ে বিচার করিনি, তোকেও না। এই কথায় মনে অল্প একটু আশা জাগলো। আমি একটু স্বাভাবিক হয়ে মাথা নিচু করে বললাম, ফ্রেশ হয়ে নাও। নীরবও তার কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মাথা নিচু করেছিলাম চোখের পানি আড়াল করতে। সত্যি বলতে আমি ধরেই নিয়েছিলাম সে আমাকে রূপের জন্য প্রত্যাখ্যান করেছে, আর এটা ভেবেই চোখে পানি এসে গিয়েছিল। বিছানায় গিয়ে চুপচাপ বসলাম আমি। এখন আমার কি করা উচিত? নীরবের জন্য অপেক্ষা, নাকি ঘুম চলে যাওয়া? যদিও নীরবের থেকে কিছু আশা করা যায় না, তবুও ভদ্রতার খাতিরে অন্তত জেগে থাকা লাগবে বলে আমি মনে করি। আমার ভাবনার মাঝে মিনিট দুয়েকের পর নীরব বেরিয়ে এলো। আজও মুখমণ্ডলে বিন্দু বিন্দু পানি লেগে আছে। কেমন দেখতে লাগছে তা না হয় বাদই দিলাম, তাই তার দিক থেকে দৃষ্টি নামিয়ে নিলাম। নীরব সোফায় বসে মুখ হাত মুছতে ব্যস্ত। যদিও গরমকাল, তবুও পায়ের কাছে থাকা পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে শুয়ে গেলাম। শুইতে তো বাধা নেই, চোখে অস্থিরতা, তবুও চোখ বন্ধই রাখলাম। নীরব বলল, লাইট থাকবে নাকি অফ করব? আমি স্লো ভয়েসে বললাম, লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না, তাই বন্ধ করে দাও। নীরব লাইট অফ করে আমার পাশেই শুয়ে পড়ল, কোনো বাধা ছাড়াই। তবে কাঁথাটা শুধু নিল না। আমি ভেবেছিলাম কোনো কাণ্ড করবে হয়তো। যাক, ভালোই। সকালে নীরবের অনেক পাশেই নিজেকে পেলাম। স্বাভাবিক ব্যাপার, এক বিছানায় যেহেতু আছি সেহেতু ঘুমের মধ্যে তো আর দূরত্ব বজায় রাখতে পারবো না। আমি নীরবের দিকে এক নজর তাকিয়ে তার দিকে হাত বাড়াতে গিয়েও সরিয়ে ফেললাম। এখন ইচ্ছে থাকলেও এটা সঠিক সময় নয়। আমি চাই সে প্রথম আমাকে স্পর্শ করুক, তাও আবার মন থেকে, কোনো জোর কিংবা দায়িত্ববোধ থেকে নয়। অথই উঠে চলে যেতেই নীরব চোখ খুলল আর মনে মনে বলল, তুই সত্যি আমার জন্য পারফেক্ট, অথই। আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। যতই নাহারের প্রতি আমার ঘৃণা আসুক, আপাতত সেটা ভালোবাসার থেকে কমই দেখতে পাচ্ছি। কারণ একসময় তাকে আমি কতটা চেয়েছি তা শুধু আমিই জানি।
যেদিন মনের উপর রাজত্ব করে নাহারের নাম সরাতে পারবো, সেদিন এই মনে শুধু তোর নামই থাকবে। নীরব ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু এই যে ভাইরা আপুরা কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।